হ্যালো এভরিওয়ান, আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। আজও চলে এসেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে। স্লিপ ডিস্ক নামটা শুনেই মনে হচ্ছে যে ভয়ানক একটি রোগ। তো এই স্লিপ ডিস্ক আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষের বেশ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ অল্প বয়সেই স্লিপ ডিস্ক দেখা দিচ্ছে ঘাড়ে এবং কোমরে। এই স্লিপ ডিস্ক ধীরে ধীরে বেড়ে যদি গ্রেড 4-এর দিকে চলে যায় তো সেই মুহূর্তে সার্জারি পর্যন্ত করতে হচ্ছে। তো এই স্লিপ ডিস্কের হাত থেকে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন সেই নিয়েই বিস্তর আলোচনা করব আজকের এই ভিডিওয়ে। তো প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ অবধি দেখুন আর আপনার মেরুদণ্ডকে শক্ত সবল রাখুন আর এই স্লিপ ডিস্কের হাত থেকে বাঁচান। মূলত 5টি কারণেই কিন্তু স্লিপ ডিস্ক হয়ে থাকে। 1 নম্বর, ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ, অর্থাৎ আপনার ডিস্কের মধ্যে যদি পরিবর্তন দেখা দেয়, ডিহাইড্রেট হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের স্লিপ ডিস্ক হয়ে থাকে। 2 নম্বর, ওবেসিটি, অতিরিক্ত মোটা হয়ে গেলে কিন্তু আমাদের স্লিপ ডিস্ক হয়ে থাকে। 3 নম্বর, ট্রমাটিক ইনজুরি, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হলে স্লিপ ডিস্ক হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়, কোমরে বা ঘাড়ে যদি চোট লাগে। 4 নম্বর, পুয়ার পশ্চার, অর্থাৎ সঠিক ভঙ্গিমায় যদি আপনি না বসেন বা সঠিক পজিশান বা আপনার বেড যদি শোয়ার জায়গা যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার স্লিপ ডিস্ক হতে পারে। 5 নম্বর, ওভার লিফটিং অ্যান্ড বেন্ডিং, অর্থাৎ আপনি যদি অতিরিক্ত ওজন মাথায় বা বডিতে নেন এবং অনেকক্ষণ আপনি সামনে ঝুঁকে কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু স্লিপ ডিস্ক হতে পারে। এবার অ্যানাটমিক্যালি আমি বোঝানোর চেষ্টা করব আসলে স্লিপ ডিস্ক কোন জায়গায় হয়। আমার হাতে নিশ্চয়ই দেখছেন একটি স্পাইন মডেল। তো আপনাদের আরও ভালো করে বোঝানোর জন্যই আমি এটা নিয়ে এসেছি। দেখুন, সর্বপ্রথম বুঝে নিন এই যে স্পাইন অর্থাৎ মেরুদণ্ড, এটা কিন্তু স্ট্রেট নেই। এটা হচ্ছে আমাদের ব্রেন, এটা হচ্ছে অক্সিপিটাল বোন, জাস্ট একটুখানি দেয়া আছে। আর এটা দেখুন টেরা বাঁকা হয়ে আছে। তো কোথাও ভেতর দিকে ঢুকে আছে, কোথাও বাইরের দিকে বেরিয়ে আছে, আবার কোথাও ঢুকে আছে। তো যে সৃষ্টিকর্তা আমাদেরকে বানিয়েছে, যে কেন এরকম বানালো সেটা নিশ্চয়ই আপনাদের মনে বারবার প্রশ্ন আসে যে এটা তো স্ট্রেট হওয়ার কথা ছিল, কারণ আমরা তো সোজা হয়ে দাঁড়াই, স্ট্রেট দাঁড়াই, কিন্তু এইটা কেন বাঁকা চড়া হলো? তো এটা বাঁকার পেছনে কারণই হচ্ছে আমাদের বডি ব্যালেন্স মেনটেন করে এবং ওয়েট খুব সহজেই ট্রান্সফার হয় নিচের দিকে। কারণ আমরা প্রত্যেকেই জানি আমাদের পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি আছে, তো আমাদের মধ্যেও সেই মাধ্যাকর্ষণ শক্তির একটা প্রভাব থাকে। তো আমাদের যে ব্রেনের নিশ্চয়ই ওজন আছে। একজন পূর্ণবয়স্ক মানুষের মাথার ওজন হয় 4.5 থেকে 5.5 কিলো। তো তার ওজন নিশ্চয়ই আমাদেরকে ক্যারি করতে হচ্ছে এই সার্ভাইকাল, এই প্রথম যে বোনসটা দেখতে পাচ্ছেন অর্থাৎ ভার্টিব্রাটা দেখতে পাচ্ছেন, একে বলা হয় অ্যাটলাস। ছবি সার্চ করে দেখুন, দেখবেন একটা মানুষ ঘাড়ে পৃথিবী চাগিয়ে আছে। তো সেই জন্য এর নামই হচ্ছে অ্যাটলাস কী করছে? আমাদের ব্রেনের ওজনকে ক্যারি করছে। তো এই মস্তিষ্কের ওজন যাতে খুব সহজেই ট্রান্সফার হয়ে যায়, দেখুন পেছনে এই যে খোঁচা খোঁচা হাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আর্টিকুলার ফ্যাসেট বলা হয়। তো এই ফ্যাসেটগুলো কি করছে? পরপর জয়েন্ট হয়ে গিয়ে আমাদের লোড ট্রান্সফার করে নিচের দিকে পাঠাচ্ছে এবং এই ঘাড়টা সামনের দিকে বেন্ডিং হওয়ার জন্য এই যে সামনের দিকে এগিয়ে আছে, তো খুব সহজেই আমাদের লোডটা নিচের দিকে ট্রান্সফার করে দিচ্ছে। আর আমরা যেহেতু এগুলো ছোট ছোট একটা ভার্টিব্রা, ছোট ছোট খণ্ড, খুব সহজে মুভমেন্ট করতে পারছি। আবার এখানটা দেখুন উঁচু হয়ে আছে। তো এখানটা আমাদের কী থাকে? লাংস, অর্থাৎ রিব গেজ। এই জায়গাটা কি করছে? আমরা যে নিঃশ্বাস নিচ্ছি যখন বাড়ছে, তো এই জায়গাটা খুব সহজেই আমাদেরকে হেল্প করছে সেটাকে বাড়ানোর জন্য। দেখুন কোমরের জায়গাটা আবার ঢুকে আছে, এখানটা কনকেভ বলা হচ্ছে। এখানটা কেন ঢুকে যাচ্ছে? এবার উপরিভাগের যে ওজন, এতক্ষণ মাথা ছিল, এবার আমাদের ধর, সেই ওজনটাকে ক্যারি করতে হচ্ছে এই লাম্বার পজিশানে। তাই এখানটাও ঢুকে আছে যাতে এখানে লোডটা খুব সহজেই আমাদের নিচের দিকে ট্রান্সফার করিয়ে দেয়। এই যে পেলভিক গার্টেলেজ এখানে জংশন আছে, এখান থেকে খুব সহজেই আমাদের এই যে হিপ হয়ে ফিমার হয়ে নিচে বাইপাস হয়ে যাবে। এবার আসি ডিস্কে। দেখুন এটা প্রত্যেকেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি একটু সামনে যাই। এই যে সাদা সাদা ডিস্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা হাড়ের মাঝখানে দেখুন ডিস্ক আছে। আমাদের 23 ডিস্ক আছে, এখানে নেই, তারপর থেকে প্রত্যেকটা ডিস্ক আছে। এই ডিস্কগুলো কী করছে? ওই সেম
সকারের কাজ করছে, অর্থাৎ লোড ক্যারি করছে, ধীরে 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 সেই লোডটাকে নিচে পাঠাচ্ছে এবং এটা বাফারিং হয়, কমা বাড়া করে, আমাদের হাইট মেনটেন রাখে এবং ফ্লেক্সিবিলিটি বজায় রাখে। স্পাইন মুভমেন্ট ফ্লেক্সিবিলিটি বজায় রাখে। আপনি সাইডে ব্যান্ড করতে পারবেন, সামনে এই যে ঘাড় আপনি নিচু করছেন, ওপর দিকে নিয়ে যাচ্ছেন, ঠিক আছে, কোমর থেকে আপনি ঘুরছেন, এদিক ওদিক চারিদিকে ঘুরছেন। দেখুন এটা জয়েন্টটা আপনি একদিকেই করতে পারবেন, কিন্তু স্পাইন কী হচ্ছে, এদিক ওদিক সমস্ত দিকেই কিন্তু মুভমেন্ট করতে পারছে। কিসের জন্য? এই ডিস্কের জন্য। ডিস্ক অনায়াসে আপনাকে মুভমেন্ট করতেও দিচ্ছে এবং ওয়েটটাকে ধীরে 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 ট্রান্সফার করছে। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ। কারণ আমরা প্রত্যেকেই জানি মেরুদণ্ড কিন্তু আমাদের জীবনে গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে থাকে, কারণ আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি এবং এখান দিয়ে পাস হচ্ছে কে, একদম ঠিক এইখান দিয়ে আমাদের যে ফোরাম ম্যাগনাম আছে, আমাদের মেরুদণ্ড, এখান দিয়ে আমাদের স্পাইনাল কর্ড এখান দিয়ে পাস হচ্ছে, ঠিক এর ভেতর দিয়ে যাচ্ছে। এই যে হলুদ হলুদগুলো দেখতে পাচ্ছেন ঠিক এর ভেতরে আছে, এটা আমি দেখাতে পারছি না, এর ভেতর দিয়ে আছে, ভেতর দিয়ে আমাদের স্পাইনাল কর্ডটি পাস হচ্ছে। স্পাইনাল কর্ডকে কি বলা হয়? দ্বিতীয় ব্রেন। তো যাতে এটি চোট না হয়, তো তাই এর ভেতর দিয়ে ভার্টিব্রাল ফোরামেনের ভেতর দিয়ে এটা পাস হচ্ছে সুন্দরভাবে, এটাকেও প্রোটেক্ট করছে। এবং এখান দিয়ে কি হচ্ছে, এই ব্রাঞ্চেস নার্ভ পাস হচ্ছে। এই ব্রাঞ্চেস নার্ভগুলো আমাদের মুভমেন্ট করতে সাহায্য করছে। তো ঘাড়ের কাছে যে দেখতে পাচ্ছেন হলুদ হলুদগুলো, এগুলো আমাদের হাতকে মুভমেন্ট করতে সাহায্য করে। আপনি যাই মুভমেন্ট করুন, এই নার্ভগুলো আসছে আমাদের ঘাড় থেকে। তো পায়ের দিকে আপনি পা মুভমেন্ট করছেন, পা উপর দিকে তুলছেন, তো পায়ের যে মুভমেন্টগুলো হচ্ছে আমাদের এখান থেকে যে সাইটিক নার্ভ তৈরি করছে, ফিমোরিয়াল নার্ভ তৈরি করছে, সেগুলোকে হেল্প করছে আমাদের পায়ের মুভমেন্ট করার জন্য। এইবার হলো কি করছে এই ডিস্ক, যেটা আমরা ডিস্ক স্লিপ ডিস্ক বলে থাকছি বা হার্নিয়েটেড ডিস্ক বলে থাকছি, সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে একটু রেড সিগন্যাল আমার অলরেডি দেয়া আছে। এই ডিস্কগুলো গলে গিয়ে বাইরের দিকে বেরিয়ে এই যে নার্ভটাকে কম্প্রেস করছে। এই যে পেরিফেরাল ব্রাঞ্চেস নার্ভ, এই নার্ভকে কম্প্রেস করছে। যখন কম্প্রেস করছে, হয় ডান দিকে নয় বাঁ দিকে, যে কোনো একটি দিকে আপনার সমস্যা শুরু হবে। সেটা প্রথমে কোমরের দিকেই থাকবে, তারপর ধীরে ধীরে পায়ের দিকে যাবে, বা ঘাড়ে যদি হয় প্রথমে ঘাড় ব্যথা হবে, তারপর ধীরে ধীরে হাতের দিকে ছড়িয়ে যাবে, হাত নামনেস হয়ে যাবে, ট্রেংলিং সেন্সেশন আসবে, অর্থাৎ আপনার হাত শূন্য হয়ে যাবে, মনে হবে আপনার হাতের জোর কমে যাচ্ছে, আপনার হাত ঝিনঝিন ধরবে। তো এটা যে হচ্ছে, অনেকে বলে আমার হাতেরই সমস্যা বা পায়ে যে হচ্ছে পায়ের সমস্যা, না, এটা বেসিক্যালি আমাদের এই ডিস্ক প্রবলেম, অর্থাৎ ডিস্কগুলো ডিজেনারেটিভ হয়ে আমাদের এই নার্ভগুলোকে কম্প্রেস করছে। তো এটা বেসিক্যালি মোস্ট কমনলি কোন জায়গায় দেখা যায়? বেসিক্যালি 1, 2, 3, 4, 5, 6 and 7 এই জায়গাটা আমাদের বেশি সামনের দিকে ঝুঁকে আমাদের প্রেসারটাকে বেশি লোড করতে হয়। সেই জন্য ঘাড়েতে C6 এবং C7 এবং T1 এই জাংশানে, সিটি জাংশানের এই এরিয়াতেই কিন্তু খুব বেশি দেখা যায়। এবং লাম্বার পজিশানে কিন্তু এই যে এটা হচ্ছে L4, L5, তারপরে হচ্ছে আমাদের স্যাক্রাম। তো এই জায়গাটায় কিন্তু আমাদের বেশি স্লিপ ডিস্ক লক্ষ্য করা যায়, যেহেতু অনেকেই ঝুঁকে কাজ করে, বাড়িতে মা বোনেরা ঝুঁকে কাজ করে। তো এই জায়গাতে দিনের পর দিন একই দিকে ঝুঁকে ঝুঁকে তো কম বেশি এখানে চাপ পড়ে ডিস্ক পেছন দিকে বেরিয়ে গিয়ে আমাদের নার্ভকে কম্প্রেস করে। আশা করি প্রত্যেককে বোঝাতে পারলাম। এবার বলবো কিভাবে আপনারা ডিস্কের যত্ন নেবেন। তো সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের এই ডিস্কের মধ্যে 60 থেকে 70% জলই থাকে এবং দুটি প্রধান পদার্থ দিয়েই তৈরি হয়। এই ডিস্কের মাঝখানে থাকে নিউক্লিয়াস পালপোসাস এবং সাইডে এটিকে কভার করে রাখে অ্যানিউলাস ফাইব্রোসাস। তো তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সর্বপ্রথম জল আমাদের শরীরে যদি কম হয়, অর্থাৎ ডিহাইড্রেট যদি বডিতে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডিস্কের সমস্যা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি, কারণ এতে তো 60%, 70% জলই আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে ডিহাইড্রেট হচ্ছে কারণ মানুষ সবচেয়ে বেশি এসি ব্যবহার করছে এবং অনেক মানুষই আছেন যারা জল কম খান। তো জল কম খাওয়ার জন্য তো নানান সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ডিস্কের সমস্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। অল্প বয়সেই কিন্তু ডিজেনারেটিভ চেঞ্জেস কিন্তু ডিস্কের মধ্যে দেখা দিয়ে দিচ্ছে। এরপরে হচ্ছে এক্সারসাইজ।
এক্সারসাইজ একমাত্র পারে ডিস্ককে হেলদি রাখতে। যদি আপনি জল ঠিকঠাক খান, এবার যদি রেগুলার এক্সারসাইজ করেন, আমাদের যে স্পাইন এক্সটেনশন এক্সারসাইজ আছে সবচেয়ে বেস্ট সূর্য নমস্কার। আমি তো সবসময় প্রেফার করব স্পাইন মেনটেনের জন্য সূর্য নমস্কার, কারণ সূর্য নমস্কার একটা কমপ্লিট আসন। এতে সমস্ত কিছু আপনার ফ্লেকশন, এক্সটেনশন এবং আমাদের পেরিফেরাল জয়েন্ট যে আছে তারও মুভমেন্ট কমপ্লিট হয়ে যায়। তো খুব সহজেই কিন্তু এই একটি আসনেই আপনি আপনার ওভারঅল শরীরকে যত্ন নিয়ে নিতে পারবেন। তো এছাড়াও আমাদের ক্যাট অ্যান্ড ক্যামেল, আমাদের স্পাইন এক্সটেনশান, ফ্লেকশান, ওভারঅল এই এক্সারসাইজগুলো প্রতিদিন যদি আপনারা 10 থেকে 15 মিনিট আপনার স্পাইনকে হেলথ রাখতে অর্থাৎ ডিস্ককে মেনটেন রাখতে যদি করেন, তো ডেফিনেটলি রেজাল্ট পাবেন এবং সবসময় আপনার মেরুদণ্ড শক্ত সমর্থ থাকবে। 3 নম্বর, পশ্চার কেয়ার, অর্থাৎ আপনাকে আপনার যে অফিসে বা আপনার বাড়িতে বসার জায়গা ঠিক করতে হবে, বা যখন বসছেন পশ্চার ঠিকঠাক মেনটেন করে বসুন, সোজা হয়ে বসার চেষ্টা করুন। এবং আপনার বাড়িতে যে বেড আছে, বেডে অতিরিক্ত গদি ব্যবহার করবেন না। যত হার্ড সারফেস থাকবে, ওপরটা যা সফট থাকবে, নিচেটা হার্ড থাকবে, যাতে পুরো বসে না যায়। এটা কিন্তু আপনার কন্টিনিউয়াস আপনাকে পশ্চার মেনটেন করতে সাহায্য করবে। যদি অতিরিক্ত গদি হয়, দেখুন আমরা যেমনই হোক 8 থেকে 9 ঘন্টা কাজ করি, বেডে কিন্তু সেম 8 থেকে 9 ঘন্টায় টাইম স্পেন্ড করি, অর্থাৎ আপনার ঘুমের মধ্যে প্রায় 7-8 ঘন্টা 9 ঘন্টা তো কেটেই যাচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন, এতটা সময় যদি আপনার পশ্চার যদি ঠিকঠাক মেনটেন না হয়, তাহলে বয়স বাড়ার সাথে সাথে আপনার স্লিপ ডিস্ক হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়েই যাবে। তো এই জায়গাটাকে আপনাদের মাথায় রেখেই কিন্তু এগিয়ে যেতে হবে। নেক্সট, বডি ওয়েট মেনটেন। এবার আসি বডি ওয়েট যাদের বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে স্লিপ ডিস্ক হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। যদি বড় মাথা হয় সেক্ষেত্রে ঘাড়ে স্লিপ ডিস্ক হবে, আর যদি বড় পেট হয় সেক্ষেত্রে ঘাড়ে স্লিপ ডিস্ক হবে। দেখুন আমি আবার মডেল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। এইটা যে বেঁকে আছে, এটা যদি আপনার বড় পেট হয় তাহলে কি করবে, এর যে মাধ্যাকর্ষণ শক্তি, তখন সেন্টার অফ গ্র্যাভিটি চেঞ্জ হওয়ার চেষ্টা করবে, কারণ ভুঁড়িটাকে নিয়ে বডিকে ব্যালেন্স করতে হবে। সেক্ষেত্রে কী হবে, এটা আরও ফরওয়ার্ড হয়ে যাবে, মানে আরও এগিয়ে যাবে। এগিয়ে যখনই যাবে তখন কি হবে, এর আগেই বুঝিয়েছি, যখন অতিরিক্ত এগিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই L5 L4 ভার্টিব্রার মধ্যে অতিরিক্ত প্রেশার আসবে এবং কোমরটা দেখবেন ভেতর দিকে ক্রমশ ঢুকেই যাচ্ছে, তো ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, অর্থাৎ ভার্টিব্রার মধ্যে লিস্থেসিস দেখা দিয়ে দিচ্ছে, মানে সরে যাচ্ছে। তো এই ক্ষেত্রে স্লিপ ডিস্ক হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো তাই ওজনকে মেনটেন রাখাটা আপনাদের অত্যন্ত জরুরি। ওজনকে সবসময় মেনটেন রাখুন। আপনার দেহের কত ওজন হওয়া উচিত তা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। আর একটা বেস্ট অপশান আপনাদেরকে দিয়ে রাখছি, নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে বড় আয়না আছে, বাথরুমে বা রুমের মধ্যে। প্রতিদিন আপনারা দাঁড়িয়ে এই সোজা হয়ে দাঁড়িয়ে সাইড দেখুন যে আপনি আপনার মেরুদণ্ডকে সোজা হয়ে রাখতে পারছেন কি না। যদি এর মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা দেয় যেটা আপনাকে ডিস্টার্ব ফিল করছে বা আপনার অলরেডি সমস্যা শুরু হয়েছে, তো লেট করবেন না, দ্রুত একজন অর্থোপেডিক ডক্টরের সাথে কনসাল্ট নেবেন। পারলে একজন ফিজিওথেরাপিস্টের সাথেও কনসাল্ট করে নিতে পারেন, কারণ আমরা পশ্চারটাকে ভালো করে বুঝি। তো ডেফিনেটলি সেটা দেখে আপনাকে হয় কিছু এক্সারসাইজ দিয়ে দেবে, বা যদি তার মধ্যে ডিজেনারেটিভ চেঞ্জেস হয় কিছু এক্সরে হবে, সেটা রিপোর্ট করে কিন্তু আপনার ইমিডিয়েট ট্রিটমেন্ট স্টার্ট হয়ে যাবে। তাহলে কি হবে, একদম গ্রেট ওয়ান, অর্থাৎ সবে সবে শুরু হচ্ছে সেটাকেই আপনারা আটকাতে পারবেন। তো এই জায়গায় যদি আমরা আটকে দিতে পারি, এই জায়গা থেকে যদি আমরা আমাদের এই স্লিপ ডিস্কের মতো সমস্যাকে যদি রোধ করতে পারি, তাহলে কিন্তু আমাদের কখনোই সার্জারির টেবিল পর্যন্ত যেতে হবে না। কারণ নিশ্চয়ই আপনাদের আশেপাশে স্পাইন সার্জারি হচ্ছে, অনেক পেশেন্ট দেখতে পাচ্ছেন, তাদের লাইফটা একবার গিয়ে জিজ্ঞাসা করে আসুন না যে তারা কতটা সমস্যার মধ্যে আছে, তাদের কতটা সমস্যা হচ্ছে, অলরেডি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তাদের শোয়া বসা, তাদের জীবনযাত্রা মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। তো এই জায়গা পর্যন্ত যাতে না যেতে হয়, তাই আমার এই প্রচেষ্টা, এই ভিডিও তো প্রত্যেককে হেল্প করবে আশা করছি। এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। প্রত্যেকেই শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন, ভালো থাকুন।